একসময় রাতের আকাশে শুক্র গ্রহকে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখালেও এর ঘন মেঘ এক রহস্যময় ধাঁধা তৈরি করেছিল। আকার ও ভরে পৃথিবীর সমান হয় একে যমজ গ্রহ বলা হয়, কিন্তু প্রাথমিক তথ্য অনুযায়ী সেখানকার তাপমাত্রা ছিল কাঁচকে গলিয়ে ফেলার মতো ভয়াবহ। শুক্র গ্রহের এই প্রতিকূল পরিবেশ উন্মোচনে সোভিয়েত ইউনিয়ন তাদের দুঃসাহসিক ভেনেরা মিশনের সূচনা করে, যা মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দেয়। ভেনেরা মিশনের সূচনা পর্ব থেকে ভেনেরা 7-এর যাত্রাপথ সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1960-এর দশকে মানুষ যখন রাতের আকাশে শুক্র গ্রহকে দেখত, তখন এটা যে কোনো নক্ষত্রের তুলনায় বেশি উজ্জ্বল দেখাতো। দূর থেকে এটাকে দেখলে মনে হতো যেন অন্ধকার আকাশে কোনো উজ্জ্বল মুক্ত ঝুলছে। কিন্তু এই সৌন্দর্যের পেছনে এক ধাঁধা লুকিয়েছিল, যা বিজ্ঞানীদের অস্থির করে তুলেছিল। সেই গ্রহকে চারপাশ থেকে ঢেকে রাখা ঘন মেঘ এতটাই জমাট ছিল যে কোনো টেলিস্কোপই এর পৃষ্ঠের এক ঝলকও দেখতে পেত না। প্রতিটা ছবিতে শুধু সাদা ধোঁয়ার মতো কুয়াশা দেখা যেত। এই রহস্যই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। সেই মেঘের পেছনে কি কোনো সাধারণ জগৎ লুকিয়েছিল, নাকি প্রকৃতি জানত যে একে সবার আড়ালে রাখতে হবে? সেই সময় পর্যন্ত কারো কাছে সঠিক তথ্য ছিল না। বেশ কিছু বিজ্ঞানী ধারণা করেছিল যে শুক্র গ্রহে হয়তো জলাভূমি আছে, আবার মনে হতো সেখানে সমুদ্র থাকতে পারে। অনেক মানুষ তো এটাও ভাবতেন যে সেখানে প্রাণের সূচনার মতো পরিস্থিতি পাওয়া যেতে পারে, কারণ আকারে শুক্র ছিল পৃথিবীর প্রায় সমান। এর আকার, ভর এবং দূরত্ব সবকিছুই অনেকটা পৃথিবীর মতোই ছিল। তাই একে পৃথিবীর যমজ বোন বা আর্থ টুইন বলা হয়। তবে এর প্রধান সমস্যা ছিল তাপমাত্রা। রেডিও সিগন্যাল থেকে পাওয়া প্রাথমিক তথ্য জানাচ্ছিল যে শুক্রের পৃষ্ঠ কয়েকশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তাপমাত্রা এতটাই বেশি হতে পারে যে কাঁচও গলে যাবে। এই কথাটা কেউই বুঝতে পারছিল না যে পৃথিবীর মতো হওয়া সত্ত্বেও শুক্র গ্রহের তাপমাত্রা এত বেশি কেন। এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, অনুমান করার থেকে সরাসরি সেখানে গিয়ে দেখাই ভালো। সেই সময় মহাকাশ জয়ের প্রতিযোগিতা তুঙ্গে ছিল। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা উভয় একে অপরের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। সোভিয়েত ইউনিয়ন আগে স্পুটনিক এবং মহাকাশে প্রথম মানুষকে পাঠিয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল। তাদের পরবর্তী বড় লক্ষ্য ছিল অন্য গ্রহে পৌঁছানো। মঙ্গল গ্রহের সাথে মানুষের কল্পনা জুড়ে থাকলেও সেটা ছিল অনেক দূরে। তার তুলনায় শুক্র গ্রহ প্রতি 19 মাসে একবার পৃথিবীর কাছে চলে আসে, যার ফলে দূরত্ব কম হয়, জ্বালানি কম লাগে এবং মিশন সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এই কারণেই সোভিয়েত বিজ্ঞানীরা ঠিক করলেন যে তাদের প্রথম বড় ভিনগ্রহ অভিযান শুক্র গ্রহের উদ্দেশ্যেই পাঠানো হবে। 1961 সালে প্রথমবারের মতো একটা মহাকাশযান তৈরি করা হয়, যার নাম রাখা হয় ভেনেরা। এটা কোনো সাধারণ মহাকাশযান ছিল না। পরিকল্পনা ছিল এটা সেখানে পৌঁছাবে, তথ্য পাঠাবে এবং সুযোগ পেলে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করবে। কিন্তু সেই যুগে একেবারে প্রাথমিক পর্যায়ের প্রযুক্তি ছিল এবং অভিজ্ঞতা ছিল অত্যন্ত সীমিত। রকেট ফ্লাই করার কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মিশনটা ফেল হয়ে যায়। তারপর দ্বিতীয়বার এবং তৃতীয় প্রচেষ্টা করা হলো, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো প্রযুক্তিগত সমস্যা পথ আটকে দিচ্ছিল। তবুও কাজ থেমে থাকেনি। প্রতিবার ব্যর্থতার পর ইঞ্জিনিয়াররা কারণ খুঁজতেন, ডিজাইন উন্নত করতেন এবং নতুন মহাকাশযান বানিয়ে পুনরায় পাঠানোর চেষ্টা করতেন। ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল যে আসল চ্যালেঞ্জ দূরত্ব ছিল না। সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল শুক্র গ্রহের নিষ্ঠুর এবং রহস্যময় বায়ুমণ্ডল। বিজ্ঞানীরা আগে থেকে অনুমান করেছিলেন যে সেখানকার চাপ অস্বাভাবিক মাত্রায় বেশি হতে পারে। যদি সেটা পৃথিবীর তুলনায় কয়েক গুণ বেশি হয়, তবে সাধারণ ধাতু দিয়ে তৈরি মহাকাশযান চোখের পলকে দুমড়ে মুচড়ে যাবে। আর তাপমাত্রা যদি সীমার বাইরে চলে যায়, তাহলে তার ভিতরে থাকা সমস্ত ইলেকট্রনিক্স পুড়ে অকেজো হয়ে যাবে। তার মানে এটা শুধুমাত্র মহাকাশ যাত্রা ছিল না, এটা ছিল এমন একটা জায়গায় নামার চেষ্টা যেখানে মানুষের তৈরি কোনো যন্ত্র টিকে থাকাই সম্ভব নয়। তাই ভেনেরা মহাকাশযানকে ট্যাঙ্কের মতো মজবুত করে বানানো হলো। এর বাইরের কাঠামো মোটা ধাতু দিয়ে তৈরি করা হলো, ভেতরে দেয়া হলো বিশেষ ইনসুলেশন, বিশেষ কুলিং সিস্টেম বসানো হলো। 1964 থেকে 66 সালের মধ্যে আরও অনেক মিশন পাঠানো হলো। কিছু মাঝপথে যোগাযোগ হারিয়ে ফেলল, কিছু শুক্র পর্যন্ত পৌঁছাতে পারল না, আবার কিছু বায়ুমণ্ডলে ঢোকা মাত্রই ধ্বংস হয়ে গেল। কিন্তু এই ব্যর্থতাগুলো থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে শুক্রের বায়ুমণ্ডল প্রায় পুরোটাই কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি, অক্সিজেন প্রায় নেই বললেই চলে। মেঘে রয়েছে সালফিউরিক অ্যাসিড এবং তাপমাত্রা ভাবনার থেকেও অনেক বেশি। প্রতিটা নতুন তথ্যের সাথে ডিজাইন আর উন্নত হতে থাকলো। এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে কোনো সাধারণ মহাকাশযান সেখানে টিকতে পারবে না।
1967 সালে একটা নতুন মিশন পাঠানো হলো, ভেনেরা 4। এবার লক্ষ্য ছিল ল্যান্ডিংয়ের পাশাপাশি বায়ুমণ্ডলের ভেতরে নামার সময় অনবরত পরিমাপ করা। মহাকাশ যানটি শুক্রের কাছে পৌঁছায়, প্যারাশুট খোলে এবং ধীরে ধীরে নিচে নামতে থাকে। সেই সময় সেন্সরগুলো কাজ করছিল, ডেটা আসছিল, তাপমাত্রা এবং চাপ দ্রুত বাড়ছিল। প্রতি সেকেন্ডে নতুন নতুন সংখ্যা আসছিল, যা চমকে দেওয়ার মতো ছিল। তারপর হঠাৎ সিগন্যাল বন্ধ হয়ে যায়। বাইরের চাপ ও তাপমাত্রা যখন এর সহ্য ক্ষমতার বাইরে চলে যায় এবং মহাকাশ যানের সিগন্যাল উধাও হয়ে যায়। পরে বিশ্লেষণ করলে জানা যায় যে এটা পৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতেই পারেনি। যদিও এই মিশনটা একটা বড় সত্যি সামনে এনেছিল। শুক্র কোনো নরম বা জলাভূমি ঘেরা জগৎ ছিল না, এটা ছিল একটা জ্বলন্ত চুল্লি। আর এখান থেকেই শুরু হলো আসল ভেনেরা কার্যক্রম। এবার এটা কোনো সাধারণ মিশন ছিল না, এটা ছিল এক ঝুঁকিপূর্ণ বাজি, যেখানে মানুষ প্রথমবার প্রকৃতির সবথেকে বিপজ্জনক পরীক্ষার মুখোমুখি হতে চলেছিল। প্রথমবার মানুষ অন্য কোনো গ্রহের পৃষ্ঠ স্পর্শ করার প্রস্তুতি নিচ্ছিল। ভেনেরা 4 ব্যর্থতা সমস্ত ভুল ধারণা দূর করে দিয়েছিল। শুক্র গ্রহ শুধুমাত্র রহস্যময় নয়, বরং বিপজ্জনক প্রমাণিত হয়েছিল। সেখানকার চাপ পৃথিবীর তুলনায় কয়েক গুণ বেশি ছিল এবং তাপমাত্রা এত বেশি ছিল যে ধাতু পর্যন্ত গলে যেত। এবার ভুল করার কোনো অবকাশ ছিল না, হয় মহাকাশ যানটা টিকবে, নয়তো পুনরায় নীরব হয়ে যাবে। এবার সোভিয়েত ইঞ্জিনিয়াররা ঝুঁকি নেওয়ার বদলে সোজা পথ অবলম্বন করলেন। তারা ভাবেন যে শুক্রে অবতরণ করার মানে হলো সমুদ্রের গভীরে সাবমেরিন নামানোর মতো বিষয়। তাই মহাকাশ যানটাকে অনেক চিন্তাভাবনা করে ডিজাইন করা হয়েছিল। এটা গোলাকার বানানো হয়েছিল কারণ গোল কাঠামো চাপকে সমানভাবে ভাগ করে দেয়। বাইরের খোলসটা মোটা করা হয়েছিল, বিশেষ টাইটেনিয়াম ও মজবুত ইস্পাত ব্যবহার করা হয়েছিল। ভিতরে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে তাপ থেকে বাঁচাতে ইনসুলেশনের অনেকগুলো স্তর লাগানো হয়েছিল। কুলিং সিস্টেম যোগ করা হয়েছিল যাতে অবতরণের পর কিছু সময় পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। প্রতিটা অংশের লক্ষ্য ছিল কয়েক মিনিট জীবিত থাকা। 1969 এবং 1970 সালের মধ্যে অনেক পরীক্ষা করা হয়, ছোট ছোট পরিবর্তন করা হয়, অবশেষে নতুন মহাকাশযান তৈরি হয়, ভেনেরা 7। এটা ছিল তখনও পর্যন্ত সবথেকে মজবুত মহাকাশযান, যেটা অন্য কোনো গ্রহে অবতরণ করার জন্য বানানো হয়েছিল। 1970 সালে 7 আগস্ট এটা লঞ্চ করা হয়েছিল। রকেট এটাকে পৃথিবীর কক্ষপথ থেকে বাইরে ঠেলে দেয়। তারপর কয়েক মাস ধরে এটা নিভৃতে মহাকাশে যাত্রা করতে থাকে, কোনো শোরগোল ছাড়াই লক্ষ লক্ষ কিলোমিটার সফরের পর ডিসেম্বরে এটা শুক্র গ্রহের কাছে পৌঁছায়। এবার আসল পরীক্ষা শুরু হয়। ল্যান্ডারটা মূল মহাকাশ যান থেকে আলাদা হয়ে সরাসরি গ্রহের দিকে নামতে থাকে। এটা বায়ুমণ্ডল স্পর্শ করা মাত্রই বাইরের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। বাতাস এতই ঘন ছিল যে ঘর্ষণে বাইরের পৃষ্ঠ লাল হতে শুরু করে। এটা উল্কাপিণ্ডের মতো জ্বলতে জ্বলতে নিচে নামে। বায়ুমণ্ডলের গভীরে নামতেই প্যারাশুট খুলে যায় এবং ল্যান্ডারের নিচে নামার গতি ধীরে ধীরে কমতে থাকে। এর পাশাপাশি সেন্সরগুলো সক্রিয় হয়ে ওঠে এবং তাপমাত্রা, চাপ ও উচ্চতা সংক্রান্ত রিডিং অনবরত পৃথিবীতে পাঠাতে থাকে। কন্ট্রোল রুমে বসে থাকা বিজ্ঞানীরা প্রতি সেকেন্ডে স্ক্রিনে চলা ডেটা দেখছিলেন। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তখনই একটা সমস্যা দেখা দেয়। প্যারাশুট আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং ল্যান্ডার প্রত্যাশার তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে। এখানে জোরদার সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল এবং কারোর আশা ছিল না যে মিশনটি বেঁচে ফিরবে। কয়েক মিনিট পর সিগন্যাল দুর্বল হতে শুরু করে। রেডিওতে হালকা খসখস শব্দ শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আওয়াজ ভেসে যাচ্ছে, এবং তারপর হঠাৎ ডেটা স্থির হয়ে যায়। মহাকাশ যানটা থেমে গিয়েছিল। এর মানে পরিষ্কার ছিল যে সেটা শুক্রের পৃষ্ঠে আছড়ে পড়েছিল। তবে কাহিনী এখানেই শেষ হয়নি। তখনও সিগন্যাল আসছিল। ইতিহাসের পাতায় প্রথমবারের মতো অন্য কোনো গ্রহের পৃষ্ঠ থেকে সরাসরি রেডিও সিগন্যাল পৃথিবীতে আসছিল। এটা ছিল এমন এক মুহূর্ত যা মানুষ আগে কখনো দেখেনি। সেখানে তাপমাত্রা ছিল প্রায় 470 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর তুলনায় বায়ুমণ্ডলের চাপ ছিল প্রায় 90 থেকে 92 গুণ বেশি। সম্পূর্ণ বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডে ভরা ছিল। মহাকাশ যানটা প্রায় 23 মিনিট পর্যন্ত স্পষ্ট ডেটা পাঠাতে থাকে। হ্যাঁ বন্ধুরা, 23 মিনিট। কিন্তু এই 23 মিনিটই পুরো বিশ্বের ধারণা বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এবার এটা প্রমাণিত হয়ে যায় যে শুক্র গ্রহের পৃষ্ঠে পৌঁছানো সম্ভব। এটা শুধু থিওরি ছিল না, এটা ছিল বাস্তবতা। ভেনেরা 7 একটা নতুন পথ খুলে দিয়েছিল। সো বন্ধুরা, এই ভিডিওতে আলোচিত শুক্র গ্রহের এই তথ্যগুলো আপনি কি আগে থেকে জানতেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।